তো আজকে আমি তোমাদের টপিক বাকি রয়েছে, একটা হচ্ছে গড, একটা হচ্ছে সমাধি টাইপ। ওটা আজকে শেষ করে যত কোশ্চেন অ্যান্সার হবে সম্পূর্ণ সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো তোমাদের সবাইকে আমি দিয়েছিলাম একটা ইংলিশ পিডিএফ দিয়েছিলাম। তোমরা সবাই বেঙ্গলি পিডিএফটা পড়েছিলে, দেখেছিলে? বেঙ্গলি সবাই পড়েছিলে ওটা? কি অ্যান্সার নেই কেন? সবাই পড়েছিলে? সবাই তো আজকে আমরা শুরু করবো হচ্ছে সমাধি এবং সমাধির টাইপ। আগের দিন আমরা অষ্টাঙ্গী যোগটি কিন্তু পড়ে নিয়েছিলাম, আর তোমরা সমাধি এবং সমাধির টাইপটা সেটা পড়বো। দেখো কি রয়েছে, সমাধি অফ টু কাইন্ড। একটা কি কনসাসনেস অর সম্প্রজ্ঞাত সমাধি এন্ড সুপ্রা কনসাসনেস অর অসম্প্রজ্ঞাত সমাধি। এগুলো থেকে কিন্তু আমাদের খুব কোশ্চেন আসে। সমাধিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। যখন তোমার মন বাহ্য জগতের সাথে সম্পর্কটা একদম ছিন্ন করে, তোমার মনের সাথে যখন বাহ্য জগতের যে সম্বন্ধ সেটা যখন একদম ছিন্ন হয়ে যায় এবং তোমার মন মেডিটেশনের মাধ্যম দিয়ে, আমাদের মন যখন মেডিটেশনের মাধ্যমে যখন নিজের প্রতি কনসেন্ট্রেশন হয়, সেটাকে কি বলেছিলাম আমরা? সমাধি। এবং প্রত্যাহারে কি বলেছিলাম? প্রত্যাহারে বলেছিলাম যে সেন্স অর্গান, আমাদের যে সেন্স অর্গান গুলো রয়েছে সেই অর্গান গুলোকে কন্ট্রোল করা, যাতে তারা বাইরের বাহ্য বস্তুর সাথে তারা যেন বেশি অ্যাটাচ না হতে পারে। এবং আমাদের ইন্দ্রিয়ের যে ন্যাচারাল টেন্ডেন্সি গুলো রয়েছে, এটা যে তারা বাহ্য জগতের সাথে যখন একটা সম্পর্ক হবে এবং বাহ্য জগতের সাথে একটা অ্যাটাচমেন্ট তার থাকবে। কিন্তু আমি বলেছিলাম যে প্রত্যাহারের আগের ক্লাসে, প্রত্যাহারের মাধ্যমে চেক করা হচ্ছে না যে ধীরে ধীরে আমার মন, আমার ইন্দ্রিয় আমার দিকে কনসেন্ট্রেট থাকবে এবং বাহ্য জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এটা কিন্তু প্রত্যাহারেই বলেছিলাম যে বাহ্য জগতের সাথে যখন কোনো সম্পর্ক থাকবে না, আমার ইন্দ্রিয়গুলো, আমার সেন্স অর্গান গুলো যে রয়েছে সেটা সবসময় আমাদের দিকেই কিন্তু কনসেন্ট্রেট করবে। এটা থেকে কিন্তু শুরু হয় সমাধির প্রসেসটা। এই প্রত্যাহার থেকে কিন্তু শুরু হয় সমাধির প্রসেস করবে। এবং যোগের যে অন্তরঙ্গ সাধন, এই ধারণা থেকে কিন্তু সমাধির প্রক্রিয়াটা শুরু হয়েছে। যে মানুষ কি করে, আমি একটা কথা বলেছিলাম যে ধারণা, ধ্যান, সমাধি, এটা কিন্তু যোগের অন্তরঙ্গ সাধন। মানে কোশ্চেন দিয়েছিল একবার, ঠিক আছে? এখানে কিন্তু কোশ্চেন দেয়, ধারণা, ধ্যান, সমাধি এটা কিন্তু যোগের অন্তরঙ্গ সাধন, ঠিক আছে? এবং যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার এগুলো কিন্তু যোগের বহিরাঙ্গ সাধন, লিখে নেবে। এবং যোগের যে অন্তরঙ্গ সাধন ধারণা থেকে কিন্তু এই সমাধির প্রক্রিয়াটা শুরু হচ্ছে। যে মানুষ কি করে সমাধি লাভ করবে এবং মানুষ কি করে মোক্ষ, লিবারেশন লাভ করবে। তাই জন্য কিন্তু প্রথম ধাপটা কি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার এগুলোকে ক্রস করে নিয়ে ধারণাটা কিন্তু প্রথম ধাপ। এবং আমাদের ইন্দ্রিয়, আমাদের মনের অন্তরঙ্গ সাধন, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয় এবং আমাদের মনের যে অন্তরঙ্গ সাধন, অন্তরের দিকে, শুধুমাত্র অন্তরের দিকে কনসেন্ট্রেট করে বাহ্য জগৎকে ছেড়ে নিয়ে এর কিন্তু ডিপেন্ড করে চলছে। এবং এখান থেকে কিন্তু সমাধি, এই সমাধিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা কি সম্প্রজ্ঞাত সমাধি, আর একটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। In the former, consciousness of the objects of meditation passes in the latter is transcendental. এটা কি বলছে? সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই
যে আমার মন কোনো না কোনো অবজেক্টকে কেন্দ্র করে, সেটা বাইরের জগতের কোনো বস্তুও হতে পারে, সেটা বাইরের জগতের কোনো বস্তু হতে পারে, আবার কোনো দেবতার ছবি হতে পারে। আগের দিন বলেছিলাম সেটা কোনো দেবতার ছবি হতে পারে, বা মেডিটেশনের জন্য তুমি একটা কিছুকে সামনে রাখবে, বা টিপ অফ দ্য নোজও হতে পারে। তাহলে মাইন্ডের কোনো অবজেক্টকে ইউজ করতে অজ্ঞাত সমাধির ক্ষেত্রে এটা হয়। এবং মেডিটেশন কনসেন্ট্রেশনের জন্য সে কোনো কিছু একটা অবলম্বন করে করছে। সেই চোখের মাঝখানে যে কেন্দ্রবিন্দু আছে তাকে অবলম্বন করেও করতে পারে। এটা কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির কথা আমি এখন বোঝাচ্ছি তোমাকে। বা তার নাকের যে ঠোঁট রয়েছে সেটাকে অবলম্বন করা যেতে পারে, বা কোনো দেবতার ছবিকেও অবলম্বন করে সে কনসেন্ট্রেশন করছে। এবং সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু চিত্ত কোনো একটা বিষয়কে কনসেন্ট্রেট করে কিন্তু সেটা করা হয়। কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি, এটা গেল হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি, যেখানে চিত্ত কোনো একটা বিষয়কে কনসেন্ট্রেট করে সেটা করে। কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু চিত্ত বা মন বাইরের জগতের কোনো বিষয়কে অবলম্বন করে না, তো সেটা কিন্তু কোনো বাইরের জগতের কোনো বিষয়কে অবলম্বন করে থাকে না। কোনো কিছুকে অবলম্বন করে কিন্তু চিত্ত সেখানে থাকে না অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে। কারণ বোঝো ভালো করে, এই অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে কিন্তু সবকিছুর মধ্যে যে ভেদাভেদ থাকে সেটা কিন্তু জ্ঞানের বিষয় এবং জ্ঞানের যে কর্তা রয়েছে, জ্ঞানের যে বিষয় এবং জ্ঞানের যে কর্তা, তার মধ্যে কিন্তু ভেদটা যুক্ত হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। জ্ঞানের এবং জ্ঞানের বিষয় এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য কিন্তু আমাদের মন কোনো কিছুকে, আমাদের মন বা চিত্ত কোনো কিছুকে অবলম্বন করে কিন্তু থাকে না এই অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে। এইটুকু হয়েছে কি সম্প্রজ্ঞাত সমাধি এবং কি অসম্প্রজ্ঞাত সমাধি, এইটুকুনি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? And the former is the ekagro and the later is the niruddho. কি বলছে? কোনো বিষয়কে অবলম্বন করে আমার মন, একটা কোনো বিষয় করে আমার মন কিন্তু অবলম্বন করে আমার মন কিন্তু একাগ্র হয় এবং আমার মন কিন্তু সেই বিষয়টার দিকে কনসেন্ট্রেশন দেয়। তাহলে একাগ্র ভূমিক চিত্রে কিন্তু কি হয় লিখে রাখবে তোমাদের কোশ্চেনটা, এগুলো থেকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। একাগ্র ভূমিক চিত্রে কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি হয়। এগুলো কিন্তু না করলে কেউ অ্যান্সার দিতে পারবে না। একাগ্র সম্প্রজ্ঞাত সমাধি হয় কেন হয়? সম্প্রজ্ঞাত সমাধি কেন হয়? কারণ এই একাগ্র ভূমিক চিত্রে কিন্তু কোনো বিষয়কে অবলম্বন করে আমার কনসেন্ট্রেশন করে। কিন্তু নিরুদ্ধ ভূমিক চিত্তে কিন্তু কোনো কিছুকে অবলম্বন করে নেই। এটা কিন্তু নিরুদ্ধ ভূমিক কিন্তু এখানে কিন্তু অসম্প্রজ্ঞাত, ঠিক আছে? In the former mind remains concentrated on the object of meditation. The mediator and the object of meditation are there. Yet the consciousness of the object of meditation persists. This state is said to be of four kinds. আমাদের চিত্তভূমি কিন্তু পাঁচ ধরনের। আমি বলেছিলাম চিত্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, এই চারটার ক্ষেত্রে লিখে রাখবেন সম্প্রজ্ঞাত সমাধি হয়। কি কি? একাগ্র, এই চারটার ক্ষেত্রে কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি হয়। আর নিরুদ্ধ ভূমিক চিত্রে, একমাত্র নিরুদ্ধ ভূমিক চিত্রে কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি হয়। In the former, the mind retains concentration on the object of meditation. একাগ্র ভূমিক চিত্রে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয় কিন্তু মনটা
কনসেন্ট্রেটেড থাকছে বা কোনো একটা বিষয়কে, যে কোনো একটা বিষয় কিন্তু মন কিন্তু অবলম্বন করে আমাদের সেই বিষয়ের ওপর কনসেন্ট্রেটেড হয়ে থাকে। কিন্তু নিরুত্তরভূমিক চিত্রে, যে নিরুত্তরভূমিক চিত্রে সেখানে কিন্তু আমরা দেখতে পাই কি the mediator and the objects of meditation are fused together। এই লাইনটা দিয়ে তোমাদের কোশ্চেন দেয়, the mediator and the objects of meditation are fused together। এটা কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি। এই অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু meditation and the mediator এরা দুজন কিন্তু এক হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। এবং চিত্ত, আমাদের যে চিত্ত বা মন, এটা কিন্তু কোনো বিষয়কে অবলম্বন করে থাকে না, এটা কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে হয়। তাহলে চিত্ত কিন্তু কোনো রকমের এখানে কোনো কিছু কিন্তু অবলম্বন করে থাকে না, এবং চিত্ত কিন্তু কোনোভাবেই তার সম্পর্ক ছিন্ন করে না। চিত্ত কোনোভাবে এই অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু কোনোভাবে চিত্তবৃত্তির কোন রকম মানে ধারণা, কোনো বিষয়ের আকার, কোনো কিছু বিষয়ের আকার কিন্তু ধারণ করে না। এটা কিন্তু মনে রাখবে। এখানে বলা হচ্ছে সমাধি হচ্ছে দুটো ধরনের, একটা অসম্প্রজ্ঞাত, একটা সম্প্রজ্ঞাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে চারটে ভাগ রয়েছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে চারটে ভাগ রয়েছে। একটা ফার্স্ট এই ভাগটা, সেটা হচ্ছে সবিতর্ক সমাধি। সবিতর্ক সমাধি ফার্স্ট, when the চিত্ত is concentrated on a gross object। তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়, when the চিত্ত is concentrated on a gross object of meditation like the tip of the nose or the midpoint of the eyebrows or the image of the deity। এই সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু মন একটা বিষয়ের প্রতি, আমি যেটা বললাম, মন কিন্তু সবসময় একটা বিষয়ের দিকে কনসেন্ট্রেটেড হয়ে থাকে। যদি কনসেন্ট্রেটেড না হয় তাহলে কিন্তু আমরা মেডিটেশন করতে পারবো না। এবং এই জন্য কিন্তু বলা হয় সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে চিত্ত কোনো একটা বিষয়ের প্রতি কনসেন্ট্রেটেড হয়ে থাকে। সবিতর্ক সমাধির ক্ষেত্রে কি বলা হলো, সবিতর্ক সমাধির ক্ষেত্রে কিন্তু চিত্ত সবসময় বাহ্য কোনো বিষয়কে অবলম্বন করে সে কিন্তু কনসেন্ট্রেটেড থাকে। বাহ্য কোনো বিষয়কে অবলম্বন করে কনসেন্ট, এবং সেটা কোনো দেবতার ইমেজ হতে পারে, সেটা আমাদের নোজকে কেন্দ্র করে হতে পারে, যেমন লাইক দা টিপ অফ দা নোজ, আমাদের নোজকে কেন্দ্র করে হতে পারে। এগুলো কিন্তু সব বহিরাঙ্গ, আমাদের কিন্তু এগুলো সব বহিরাঙ্গ, আমাদের নোজ কিন্তু আমাদের থেকে বাইরে রয়েছে, বলা হচ্ছে কি বহিরাঙ্গ। এগুলো কিন্তু বহিরাঙ্গ। গ্রস অবজেক্ট মানে কি ভৌত, গ্রস অবজেক্ট মানে লিখে রাখবে ভৌত। এক মিনিট আরো একটু জয়েন করি। তো যেটা বলছিলাম, হ্যাঁ, সবিতর্ক সমাধির ক্ষেত্রে কি হয় লিখে রাখো। সবিতর্ক সমাধির ক্ষেত্রে কিন্তু চিত্ত, আমাদের যে চিত্ত কিন্তু বাহ্য, বাইরের বাহ্য কোনো বিষয়কে অবলম্বন করে সে কিন্তু কনসেন্ট্রেটেড হয়। কি বললাম, সবিতর্ক সমাধির ক্ষেত্রে চিত্ত সবসময় বাইরের কোনো বিষয়কে অবলম্বন করে সে কিন্তু কনসেন্ট্রেটেড হয়, এবং সেটা কোনো দেবতার ইমেজ হতে পারে, বা সেটা আমাদের কোনো নোজ, কারণ নোজও তো আমাদের বাইরেরই অঙ্গ, বাইরের জগৎটা যেটা বাইরে, সেরকম আমাদের নোজ। গ্রস অবজেক্ট মানে কি কোনো ভৌত বাহ্য বস্তুকে কেন্দ্র করে কিন্তু কনসেন্ট্রেট হচ্ছে। এটা কিন্তু সবিতর্ক সমাধি। মনে রাখতে হবে গ্রস অবজেক্ট, এটা কিন্তু কি পয়েন্ট এই সবিতর্ক সমাধির ক্ষেত্রে, গ্রস অবজেক্ট অফ মেডিটেশন মনে রাখবে। এরপরেরটা কি, এইগুলো কিন্তু সবকটাই সম্প্রজ্ঞাত সমাধির চারটে ভাগ। কেউ কিন্তু ভুল করবে না, এগুলো কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি নয়। এই
চারটে কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির বিভিন্ন, দাঁড়াও জয়েন করিনি, হ্যাঁ যেটা বলছিলাম তো একবার বলে দিই। সবিতর্ক সমাধি কি বললাম? সবিতর্ক সমাধির ক্ষেত্রে আমি বললাম যে সবিতর্ক, সবিচার, সানন্দ, শাসনিত এই চারটে সমাধি কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির পার্ট। ঠিক আছে? সবিতর্ক সমাধি কি? সবিতর্ক সমাধির ক্ষেত্রে কিন্তু চিত্ত সবসময় আমাদের কোনো বাহ্য কোনো বিষয়কে অবলম্বন করে কনসেন্ট্রেটেড হয়, মানে বাইরের কোনো বস্তু, যেমন মেডিটেশন লাইক দ্য টিপ অফ দ্য নোজ, আমাদের নোজটাও কিন্তু আমাদের বহিরাঙ্গ, আমাদের কিন্তু এগুলো অন্তরঙ্গ নয়, আমাদের বহিরাঙ্গ। সেই জন্য কি বলা হচ্ছে যে সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কোনো ক্রস অবজেক্টকে কেন্দ্র করে কিন্তু আমাদের মন বা চিত্ত কনসেন্ট্রেট হয়। মনে রাখবে এই কি পয়েন্টটা, ক্রস অবজেক্ট, এটা হচ্ছে পয়েন্ট। এরপরে হচ্ছে সবিচার। সবিচার কি? when the চিত্ত is concentrated on a subtler object of meditation like the তন্মাত্র। কি বলছে? যখন আমরা দেখতে পাই, ভালোভাবে বুঝি, যখন আমরা দেখতে পাচ্ছি যে আমার চিত্ত কনসেন্ট্রেট হচ্ছে, আমার চিত্ত একটা বিষয়ের প্রতি মনোযোগী হচ্ছে, কিন্তু কোন রকম কোনো ভৌত বিষয়কে অবলম্বন করে নয়। ফার্স্টেরটা আমি বলেছিলাম যে কোনো ভৌত বিষয়, বাইরের জগতের কোনো বিষয়কে অবলম্বন করে হচ্ছে, কিন্তু এখানে কি বললো? সবিচার সমাধির ক্ষেত্রে বললো যে আমাদের চিত্ত বা মন কোন রকম কোনো ভৌত বিষয়কে অবলম্বন করে নয়, কোন সূক্ষ্ম বিষয়কে অবলম্বন করে হয়, এবং সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে চিত্তটা কিন্তু কনসেন্ট্রেটেড হচ্ছে। এইরকম সাবটেলার অবজেক্ট, সাবটেলার অবজেক্ট এটা কিন্তু মাথায় রাখবে। সাবটেলার অবজেক্ট মানে হচ্ছে কি কোন সূক্ষ্ম বস্তু, যেমন তন্মাত্র। এই তন্মাত্র কিন্তু একটা সূক্ষ্ম, বিভিন্ন ধরনের, যেই এখান থেকে কিন্তু যেরকম বলেছিলাম যে সাংখ্য দর্শনের যে পঞ্চ মহাভূত উৎপন্ন হয়, এবং ভৌত বস্তুকে কেন্দ্র করে আমাদের মন যখন কনসেন্ট্রেট হচ্ছে, তা কিন্তু সবিতর্ক সমাধি। কিন্তু যখন কোনো সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে, কোনো একটা সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে বা সাবটেলার অবজেক্টকে কেন্দ্র করে যখন আমরা মেডিটেশন করছি, কারণ এইগুলো কিন্তু সবকটাই সমাধির পাবে, আমরা কোনো সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে যখন আমরা মেডিটেশন, কোনো সাবটেল অবজেক্ট, যেমন ব্রহ্ম, দেখো ব্রহ্মকে কিন্তু তুমি স্পর্শ করতে পারবে না, ঠিক আছে? যেমন ব্রহ্ম তুমি তাকে যখন একটা মেডিটেশন করছো, তাহলে সবিচার সমাধি তন্মাত্রকে কেন্দ্র করে হয়, সাবটেলার অবজেক্ট যাকে তুমি পারবে না, সূক্ষ্ম বিষয়, যার কিন্তু দেহ নেই, সূক্ষ্ম বিষয় মানে সেটাই বলছে। যেমন সবিচার সমাধি তাহলে তন্মাত্রকে কেন্দ্র করে কিন্তু হতে পারে, কোনো সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে কিন্তু হতে পারে। তাহলে কি বললাম? সবিতর্ক মানে কি ভৌত কোনো বিষয় যেটা পারো, তোমার নোজকে তুমি ছুতে পারো, ঠিক আছে? ভৌত বিষয়কে কেন্দ্র করে হচ্ছে, কিন্তু সবিচার সমাধি সাবটেলার অবজেক্ট, যেমন ব্রহ্মকে স্মরণ করে তুমি, এটা হচ্ছে সবিচার সমাধি। ওকে, এরপরে আসছে কি সানন্দ। when the চিত্ত is concentrated, এগুলো কিন্তু লিখে পয়েন্টগুলো লিখে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন করে আসতে সুবিধা হবে, তোমরা কি পয়েন্টগুলো লিখে রাখবে। যেমন সবিতর্কের ক্ষেত্রে ক্রস অবজেক্ট, সবিচারের ক্ষেত্রে কি পয়েন্ট, কি সাবটেলার অবজেক্ট, এগুলো কিন্তু লিখে রাখবে খাতায়। সানন্দ, when the চিত্ত is concentrated on a still subtler objects of meditation, so it produces joy like the senses. সানন্দ সমাধি, এই সানন্দ সমাধিতে কিন্তু কোনো একটা সাবটেলার অবজেক্ট, মানে কোনো একটা ওখানেও কিন্তু বলছে কোনো একটা সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে চিত্ত কিন্তু কনসেন্ট্রেটেড হয়।
এখানেও বলছে কোনো একটা সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে চিত্ত কনসেন্ট্রেট হচ্ছে, যেটা তার মধ্যে কি হয়, আনন্দ, যেটা কিন্তু তার মধ্যে আনন্দ প্রডিউস করছে। এখানে আবার কিন্তু বলে দিল যে শুধুমাত্র সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে হচ্ছে না, সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে চিত্তটাকে কি হচ্ছে, কনসেন্ট্রেটেড হচ্ছে, মনোযোগী হচ্ছে সেই বিষয়টার প্রতি, যেটা তোমার মধ্যে একটা আনন্দ প্রডিউস, জয়, তোমার মধ্যে একটা আনন্দ প্রডিউস করছে, তাকে কিন্তু বলা হয় আনন্দ সমাধি। তোমার মধ্যে কিন্তু একটা মানে একটা আনন্দ উৎপন্ন করছে। সো এটা কিন্তু একটি পয়েন্ট, কি সফটওয়্যার এন্ড অবজেক্টস অফ মেডিটেশন প্রডিউসেস জয় লাইক দ্য সেন্সেস, এটা কিন্তু আনন্দ সমাধি। এরপরে হচ্ছে শাস্মিত, এটা কি, when the চিত্ত is concentrated, আমি কিন্তু বলেছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পড়াচ্ছি এখন, ভালোভাবে খাতায় নোটস ডাউন করবে। when the চিত্ত is concentrated on the ego substance which the self is generally identified. Here we have consciousness where individuality persists. এটা কিন্তু শাস্ত্রিত সমাধি, এই শাস্ত্রিত সমাধি কিন্তু সমস্ত বিষয়কে অবলম্বন করা ছেড়ে দিয়ে, প্রত্যেকটা বিষয় যে রয়েছে সেই প্রত্যেকটা বিষয়কে অবলম্বন করা ছেড়ে দিয়ে যখন কনসাসনেসের সঙ্গে একটা চেতনা, কনসাসনেসের সঙ্গে নিজেকে একাত্ম বলে মনে করে, ইগো সাবস্টেন্স মানে বুদ্ধি, অহংকার, বোধ, এগুলোর সঙ্গে যখন নিজেকে একাত্ম বলে মনে করে, লিখে নেবে, বুদ্ধি, অহংকার, মন, এগুলোর সঙ্গে যখন নিজেকে এক আইডেন্টিফাই, এক বলে দাবি করছে, তখন কিন্তু তাকে বলা হয় কি, শাস্ত্রিত সমাধি। লেখা গেছে। কিন্তু জানো যে বেঙ্গলি যেটা আমি দেখলাম করে যে আনন্দ সমাধিকে তুলো করেছে, কিন্তু আমার বইতে যেটা দিয়েছে সেটাই কিন্তু ঠিক রয়েছে। আনন্দ সমাধিতে আসলে অবজেক্ট মানে সূক্ষ্ম বিষয় যেমন ব্রহ্ম, আত্মা, এগুলো হচ্ছে, এইগুলোকে কেন্দ্র করে কিন্তু মন সেই বিষয়টার প্রতি কনসেন্ট্রেশন হয়, ঠিক আছে। কিন্তু বেঙ্গলি বইতে দেখলাম হচ্ছে কি স্থূল বিষয়, স্থূল বিষয় কিন্তু হবে না আনন্দ সমাধিতে, এটা কিন্তু সূক্ষ্ম বিষয় হবে, তোমরা কিন্তু এটা কারেকশন করবে, এটা কিন্তু সূক্ষ্ম বিষয় হবে, কিন্তু আমার বইটা একদম ঠিক দিয়েছে এই জায়গাটা। ওকে, তাহলে সূক্ষ্ম বিষয়ের প্রতি কিন্তু চিত্ত কনসেন্ট্রেটেড হয়, এবং শাস্ত্রিত সমাধিতে কিন্তু ইগো কনসেন্ট্রেটেড হচ্ছে, এবং চিত্ত গঠিত হচ্ছে কি দিয়ে, বুদ্ধি, অহংকার, মন, এইগুলো দিয়ে কিন্তু তার সাথে নিজেকে একাত্ম বলে দাবি করছে। দিস ইজ কল্ড হচ্ছে শাস্ত্রিত সমাধি। এবার বলো তোমাদের এই চারটে ক্লিয়ার হয়েছে নাকি, কারণ খুব খুব কোশ্চেন আসে এগুলোতে, সবই তর্ক, সবই চার, আনন্দ এবং শাস্ত্রিত, কোন জায়গায় প্রবলেম হলে আমাকে বলো, এই চারটে কোনো প্রবলেম আছে না? কোনটা? সবই তর্ক, সবই তর্ক সমাধি। হ্যাঁ, সবই তর্ক সমাধির ক্ষেত্রে যেটা হয়, চিত্ত, আমাদের যে চিত্ত বা মন, সেটা সবসময় বাহ্য, বাইরের কোনো বিষয়কে অবলম্বন করে সে কিন্তু কনসেন্ট্রেটেড হয়, মানে লস অবজেক্ট, মানে কি, তুমি সেটা কোনো দেবতার ইমেজ হতে পারে, কোনো দেবতার ইমেজকে কেন্দ্র করে হতে পারে, সেটা আমাদের নোজ, লাইক দ্য টিপ অফ দ্য নোজ, আমাদের নোজকে কেন্দ্র করে হতে পারে, এগুলো কিন্তু সব আমাদের বহিরাঙ্গ, সবকিছু বাইরের অঙ্গ। তাহলে গ্রস অবজেক্ট মানে কি, কোনো ভৌত বাহ্য বস্তুকে কিন্তু কেন্দ্র করে মন যখন কনসেন্ট্রেট হচ্ছে সেই বিষয়টার প্রতি, সেটা হচ্ছে কি সবই তর্ক সমাধি। ক্লিয়ার হয়েছে? যখন কোনো বাইরের জগতের কোনো বস্তুর প্রতি, আমাদের আমাদের নোটটাও কিন্তু আমাদের বাইরের বস্তু, বাইরের অঙ্গ, ঠিক আছে, বাইরের অঙ্গ বা কোনো গ্রস অবজেক্টের প্রতি যখন চিত্ত নিবিষ্ট হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে, সবই তর্ক সমাধি। ক্লিয়ার হয়েছে শান্তনা?
হ্যাঁ হ্যাঁ, লিখে নাও সবাই, লিখে নাও। আর আর সবাই বলো, চারটে কিন্তু তোমাদের কোশ্চেন দেয় কিন্তু এগুলো থেকে। সবাই লিখতে পেরেছো তো? যেটুকুনি বললাম লিখে নেবে, ক্লাসেই কিন্তু লিখে নাও। এরপরে আমরা আসবো হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাজ। অসম্প্রজ্ঞাত সমাজের is that supra-conscious concentration where the meditator and the objects of meditation are completely fused together. এই লাইনটা কিন্তু very important. And there is no different consciousness of the objects of meditation. As a reasoning, এই জাতীয় প্রশ্ন কিন্তু আছে এই ধরনের, মানে এই জাতীয়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে চিত্ত কোনো বিষয়কে অবলম্বন কিন্তু করে না। যখন চিত্ত সবকিছু ঊর্ধ্বে উঠে যায়, সবকিছু ঊর্ধ্বে। সুপ্রা মানে কি? সুপ্রা মানে হচ্ছে অধিক, সবকিছু ঊর্ধ্বে যখন উঠে যায়। এবং মেডিটেশনের জন্য কোনো অবজেক্টকে তার আর কোনো প্রয়োজন হয় না। মেডিটেশনের জন্য আমি এই চারটে ক্ষেত্রে কি বললাম, যে কোনো অবজেক্টকে তুমি স্মরণ করে করছো। কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কি বললাম, এখানে কিন্তু মেডিটেশনের জন্য কোনো অবজেক্টকে তার আর কোনো প্রয়োজন হয় না। মেডিটেশনের জন্য কোনো অবজেক্টকে তার কিন্তু আর কোনো প্রয়োজন হয় না। কোনো বাহ্য সূক্ষ্ম বিষয় এখানে থাকে না, কোনো সাবটেলার অবজেক্ট বা বাহ্য সূক্ষ্ম বিষয় এখানে থাকে না, এবং কোনো কিছু বিষয়কে অবলম্বন করে কিন্তু হয় না। অ্যান্ড মেডিটেটর, দ্য অবজেক্ট অফ মেডিটেশন, কি বললাম, মেডিটেটর অ্যান্ড দ্য অবজেক্টস অফ মেডিটেশন, এটা কিন্তু একে বিলীন হয়ে যায়। সবকিছু কিন্তু এক বলে মনে হয়, সবকিছুর ভেদ কিন্তু নষ্ট হয়ে যায়। এই অসম্প্রজ্ঞাত সমাজের ক্ষেত্রে কিন্তু সবকিছু এই ভেদাভেদ বলে সবকিছু কিন্তু এক হয়ে যায়, ভেদাভেদ জ্ঞান থাকে। তাহলে চিত্ত যেহেতু আর কোনো কিছুর সঙ্গে অ্যাটাচমেন্ট এখানে হয় না, চিত্ত আমাদের মন, এই মনের সাথে কোনো কিছুর অ্যাটাচমেন্ট হয় না, এবং কোনো বাহ্যিক কোনো বিষয়ের সঙ্গে না আধ্যাত্মিক কোনো বিষয়ের সঙ্গে কিন্তু চিত্তবৃত্তি, এই চিত্তবৃত্তি তৈরি এখানে কোনো তৈরি হচ্ছে না। নতুন করে কোনো চিত্তবৃত্তি তৈরি হয় না, লিখে নেবে, নতুন করে কোনো চিত্তবৃত্তি তৈরি হয় না। যখন চিত্ত যদি সত্যি সত্যি কোনো বিষয়কে অবলম্বন করে না থাকে, তখন নতুন কোনো বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান হবে না। এবং এই অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো মানসিক বৃত্তি, লিখে রাখবে, এই এখানে কিন্তু নতুন করে কোনো মানসিক বৃত্তি অ্যারাইজ হয় না। এই জন্য কিন্তু এটাকে বলা হয় কি, নিরুদ্ধ স্তর। লিখে রাখবে, এই অসম্প্রজ্ঞাত সমাধির আরেকটা নাম হচ্ছে নিরুদ্ধ স্তর। They are নিরুদ্ধ। Though the latent impression will continue, if fire is restricted, একটা উদাহরণ দিচ্ছে, fire is restricted to a particular fuel, it burns that fuel alone, but when that fuel has been completely burned, the fire also dies down. কি বলছেন এখানে কিন্তু কি হয়, কোনো মানসিক বৃত্তি অ্যারাইজ হয় না, এই জন্য কিন্তু এটাকে বলা হয় কি নিরুদ্ধ স্তর। They are কমপ্লিটলি, মানে কি বলছে, চিত্ত কোনো বিষয়ের প্রতি কিন্তু অ্যাটাচমেন্ট হয় না, এবং কোনো কিছুর সাথে অ্যাটাচ হতে পারে না। দিয়াচ্ছে মানে কি, সে নিরুদ্ধ হয়ে গেছে, সে নিরুদ্ধ হয়ে গেছে, কারোর সাথে তার কোনো অ্যাটাচমেন্ট নেই, তার কোনো ভাবে কোনো মেন্টাল মডিফিকেশন তৈরি হচ্ছে না, নতুন করে কোনো চিত্তবৃত্তির প্রয়োজন হচ্ছে না।
এবং তোমার প্রিভিয়াস ধারণাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তোমার মধ্যে যে লিখে নেবে, তোমার মধ্যে যে প্রিভিয়াস ধারণাগুলো রয়েছে সেগুলো তোমার নতুন ভাবে কোনো কিছু মেন্টাল মডিফিকেশন অ্যারাইভ, নতুন করে কিন্তু তোমার মধ্যে কোনো মানসিক প্রবৃত্তি এগুলো কিন্তু তৈরি হবে না। আগের গুলো থেকে যাচ্ছে কিন্তু নতুন করে কিছু তৈরি হবে না। একটা এক্সাম্পল দিয়েছে এখানে, মনে নাও তুমি কোনো একটা জায়গায় তুমি দাউ দাউ করে আগুন লাগিয়ে দিয়েছো, তুমি আগুন লাগিয়ে দিয়েছো একটা জায়গায়। এইবার তুমি নতুন করে আগুন সেখানে দেওয়া বন্ধ করে দিলে, কিন্তু যতক্ষণ আগের ফুয়েলটা বার্ন আউট হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু ধিক ধিক করে জ্বলতেই থাকে। প্রিভিয়াস গুলো যতক্ষণ না পর্যন্ত বার্ন আউট হচ্ছে, নিভে যাচ্ছে, সেগুলো কিন্তু ধিক ধিক করে জ্বলতেই থাকছে। এটাও কিন্তু খানিকটা তাই, নতুন চিত্রবৃত্তি কিন্তু বন্ধ হয়ে গেল। তোমার যে বিষয়ের প্রতি একটা আসক্তি রয়েছে সেই সব এখানে থাকবে না, তোমার কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকবে না, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে যতক্ষণ আগের ফুয়েলটা বার্ন আউট হচ্ছে সেটা কিন্তু ঠিক ঠিক করে চলতেই থাকছে, এবং তোমার নতুন চিত্তবৃত্তি বিষয়ের প্রতি আসক্তি কিন্তু থাকবে না, বন্ধ হয়ে গেল। কিন্তু তোমার মধ্যে প্রিভিয়াস সেই ধারণাগুলো ছিল সেটা কিন্তু থেকে যাবে, সেটা কিন্তু নষ্ট হবে না, নতুন করে কিছু তৈরি হবে না, কিন্তু প্রিভিয়াস যে ধারণাগুলো আছে তোমার মধ্যে সেটা থেকে যাবে। তাহলে অসম্প্রজ্ঞাত সমাধি হচ্ছে সুপ্রা কনসাস কনসেন্ট্রেশন। লিখে রাখবে, অসম্প্রজ্ঞাত সমাধি কি? সুপ্রা কনসাস কনসেন্ট্রেশন। এন্ড লিখে রাখবে এটা কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ যোগা। দেখো, অসম্প্রজ্ঞাত সমাধি কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ যোগা। লেখো, অসম্প্রজ্ঞাত সমাধি কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ যোগা। তাহলে অসম্প্রজ্ঞাত সমাধিকে কিন্তু ব্যাখ্যা করতে পারবে না, এবং ঋষিরা, যারা মুনি ঋষি রয়েছে, মুনি ঋষিরা কিন্তু তাদের যোগ সাধনার দ্বারা এই স্টেজ, অসম্প্রজ্ঞাত সমাধির স্টেজটা কিন্তু অ্যাটেইন করে। কিন্তু আমাদের মতো মানুষ যারা রয়েছে, আমরা যারা রয়েছি, তারা কিন্তু এই অসম্প্রজ্ঞাত সমাধির স্টেজকে কখনো অ্যাটেইন করা পসিবল নয় আমাদের মতো মানুষের ক্ষেত্রে। তাহলে যারা যারা এই স্টেজটাকে অ্যাটেইন করছে, এটা লঙ্গার হয়নি, আবার কোনো না কোনো ভাবে তারা কিন্তু ফিরে এসেছে, কি দিয়েছে দেখো। Even those who attain it cannot retain longer. Immediately or after this short time, the body breaks and they obtain complete liberation. অল্প সময়ের জন্য তারা কিন্তু এই স্টেজটাকে অতিক্রম করতে পেরেছে, তারা কিন্তু রিটেন আর সাস্টেইন করতে পারেনি। শর্ট টাইমে, মানে একদম অল্প সময়ের জন্য কিন্তু তারা এই স্টেজটাকে অ্যাটেইন করেছে। Immediately or after this short time, the body breaks and they obtain complete liberation. যারা দীর্ঘদিন এই স্টেজটাকে লাভ করতে পেরেছে তাদের কিন্তু বডি কি হয়েছে, ব্রেক হয়ে গেছে, এবং তারা কিন্তু মোক্ষ প্রাপ্তি, লিবারেশন পেয়েছে। তাদের বডিও মানে চলে গেছে, যেটা হচ্ছে বডি ব্রেক হয়েছে, এবং তারা কিন্তু সেই সময় লিবারেশন লাভ করেছে। এবং দেহ এবং চৈতন্যের যে ভেদ হয়েছে, এটা কিন্তু মানে কিন্তু সবকিছু উঠে যায়, মানে সুপ্রা কনসাস। অসম্প্রজ্ঞাত সমাধি ক্লিয়ার হয়েছে না, এইটুকুনি বললাম। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে, বাইরে কোনো কোশ্চেন আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর এই ফার্স্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিডিয়েটর একটা সবকিছু এক হয়ে যায়, ঠিক আছে, কোনো ভেদ থাকে না।
ক্লিয়ার? পুরো ক্ষেত্রে সমাধি সবাই ক্লিয়ার হয়েছে? লিখতে পেরেছো সবাই? আমাকে একটু বলো। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আসবো গড, গডের কনসেপ্ট। যোগা accepts the existence of God. আচ্ছা, গড। যোগ দর্শনকে লিখে নাও। যোগ দর্শনকে কিন্তু শ্রেষ্ঠর সাংখ্য বলা হয়। যোগ দর্শনকে কি বলা হয়? যোগ দর্শন যেহেতু ঈশ্বরের প্রামাণ্য স্বীকার করেছেন, এই জন্য যোগ দর্শনকে বলা হয় কি? শ্রেষ্ঠর সাংখ্য। এবং মহর্ষি পতঞ্জলি কিন্তু ইন্টেনশন ছিল ঈশ্বরকে মেনে নেওয়ার। এবং লেটার যে যোগীরা ছিল, but the later yogis have taken also a theoretical interest in him. যারা লেটার যোগী ছিল, তার পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলির পরবর্তীকালে যারা যোগীরা ছিল, তারা কিন্তু এই গডের এক্সিস্টেন্সকে নেসেসারিলি প্রুভ করেছিল। এবং পতঞ্জলি ডিফাইন করেছে যে গড কি? গড হচ্ছে স্পেশাল কাইন্ড অফ পুরুষ। লিখে নেবে, পতঞ্জলি গডকে কি বলেছে? স্পেশাল কাইন্ড অফ পুরুষ। এই লাইনটা লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড অ্যাজ এ স্পেশাল কাইন্ড অফ পুরুষ। গডের কোনো দিন এই অ্যাকশন, তার মধ্যে কোনো সুখ দুঃখ, কোনো ইমপ্রেশন কিছু নেই। সবসময় কিন্তু গড কি কখনো বদ্ধ হবে না, কখনো তার সঙ্গে প্রকৃতির অ্যাটাচমেন্ট হবে না। এইরকম লিখে যেখানে কি ইটারনালি ফ্রি, সে কি মুক্ত, and was never bound nor has any possibility of being bound. সে কিন্তু গড কখনো বদ্ধ হতে পারে না, সে সবসময় মুক্ত। গড কি? গড হচ্ছে নিত্য। লিখবে নিত্য মুক্ত and special kind of পুরুষ। নিত্য মুক্ত and special kind of পুরুষ। আমরা সাধারণ মানুষ কিন্তু বদ্ধ, কিন্তু গড হচ্ছে ইটারনালি ফ্রি, নিত্য মুক্ত। গড কিন্তু কখনোই বদ্ধ হবে না। এবং বদ্ধ হওয়ার পসিবিলিটিটা রয়েছে, সেটা কিন্তু তার মধ্যে নেই। গড কিন্তু কর্মবন্ধনের ঊর্ধ্বে। and God is, এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসে, God is omniscient. God is omniscient, omnipotent and omnipresent. লিখে রাখো, God is omniscient, omnipotent and omnipresent. মানে কি? গড কিন্তু সবকিছুর মধ্যে বিরাজমান। লেখো, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। গড কিন্তু সবকিছুর মধ্যে বিরাজমান। তিনি জন্ম জন্মান্তর সবকিছুর ঊর্ধ্বে। হি ইজ পারফেকশন ইনকার্নেট। হি ইজ পারফেকশন ইনকার্নেট। হি ইজ পিওরেস্ট নলেজ। সে হলো একজন মুক্ত পুরুষ। সে হচ্ছে মুক্ত পুরুষ। and he is the teachers of the rishis and the teachers of the Ved. ঋষিদের টিচার এবং বেদের টিচার। যোগ দর্শনের কি বলা হচ্ছে গডকে? এটা কিন্তু ফার্স্ট পেলাম। ঋষিদের টিচার, he is the teachers of ঋষি and বেদের টিচার বলা হচ্ছে গডকে। বেদের শিক্ষক এবং ঋষিদের শিক্ষক বলা হচ্ছে। and Om is a symbol. ঈশ্বরকে মনে করে দীর্ঘদিন ধরে কনসেন্ট্রেশন তুমি কিন্তু করতে পারবে। and devotion to God is one of the purest means of obtaining concentration. দীর্ঘক্ষণ কনসেন্ট্রেশনের জন্য কিন্তু গডের প্রতি একটা ভক্তি, একটা তোমার যখন একটা দীর্ঘক্ষণ কনসেন্ট্রেশন করছো গডকে স্মরণ করে, তখন কিন্তু তোমার গডের প্রতি একটা ভক্তি থাকা দরকার। এটা কিন্তু মহর্ষি পতঞ্জলি বলেছেন। and the proof advanced for his existence are the Vedas tells us that God exists. যোগ দর্শনে যেহেতু বেদের প্রামাণ্যকে কিন্তু স্বীকার করা হয়েছে, কি বললাম? যোগ দর্শনে
কিন্তু এর প্রামাণ্যকে স্বীকার করা হয়েছে এবং কিন্তু ঈশ্বরের কথা বলা আছে এবং যে ঈশ্বর কিন্তু অস্তিত্ববান এবং বেদে কি বলা হয়েছে যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। And the law of continuity tells us that there must be highest limit of knowledge and perfection which is God. সবকিছুর একটা নিম্নসীমা মধ্যসীমা এবং আমাদের জ্ঞানের যে নিম্নসীমা ঊর্ধ্বসীমা, আমাদের জ্ঞানের কিন্তু নিম্নসীমাও রয়েছে এবং ঊর্ধ্বসীমাও রয়েছে। হাইয়েস্ট নলেজ হচ্ছে আমাদের যে হাইয়েস্ট নলেজ হচ্ছে কিন্তু গড সম্পর্কে আমাদের নলেজ। লিখে নেবে, কোশ্চেন দেয়, হাইয়েস্ট নলেজ কিন্তু আমাদের গড সম্পর্কে যে নলেজ রয়েছে। মানে মানুষের ওপরে একজন সর্বজ্ঞ সত্তা রয়েছে। এই সর্বজ্ঞ সত্তা কিন্তু ঈশ্বর এবং এই জগতে কিন্তু সমস্ত কিছুর মধ্যে আমরা স্তরভেদ দেখতে পাই। সবকিছুর মধ্যে নিম্নগামী, উচ্চগামী সবকিছু রয়েছে, মধ্যগামী সবকিছু, মানে একটা স্তর রয়েছে। মানে এই জগতের সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা একটা স্তরভেদ দেখতে পাই এবং সমস্ত জীবের মধ্যে কিন্তু স্তরভেদটা রয়েছে। কারোর একটা ইন্দ্রিয় রয়েছে, আবার কারোর দেখো দুটো ইন্দ্রিয় রয়েছে, কারোর 5টা ইন্দ্রিয় রয়েছে। মানে মানুষের ওপরেও কিন্তু একজন রয়েছে, তিনি হলে কিন্তু গড। লিখে দাও। And the God is responsible for the association and the these associations of Purush and Prakriti. মহর্ষি পতঞ্জলি এটা কিন্তু বলেননি, তার পরবর্তীকালে যে যোগীরা এই দর্শন চর্চা করেছিলেন তারা বলেছিলেন যে পুরুষ এবং প্রকৃতির যে অ্যাসোসিয়েশন এবং দিস অ্যাসোসিয়েশন তার জন্য কিন্তু গড রেসপন্সিবল। কি বললাম, এই প্রকৃতি এবং পুরুষের মধ্যে যে অ্যাসোসিয়েশন রয়েছে এবং দিস অ্যাসোসিয়েশন রয়েছে এটার জন্য কে রেসপন্সিবল? গড রেসপন্সিবল। এবং devotion to God is the purest way of obtaining concentration and thereby liberation. লিবারেশনের জন্য আমাদের কনসেন্ট্রেশন মোক্ষ লাভের জন্য আমরা যে কনসেন্ট্রেশন করি, যেমন সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন করে থাকি সেখানে কিন্তু আমরা কি করি, ঈশ্বরের কথা স্মরণ করে আমরা একটা মেডিটেশন করি। তাহলে গডের প্রতি কোনো ভক্তি আমাদের কিন্তু থাকবে, আমাদের যদি ভক্তি না থাকে আমরা কিন্তু মেডিটেশনটা করতে পারবো না। কিন্তু দেখো আমি বলেছিলাম যে এগুলো সবকটাই কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে হয়, অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বিষয়ের প্রতি কোনো বিষয়কে ভুলে কিছু করি না, সেখানে কিন্তু সবকিছু মানে ছিন্ন হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না, সবকিছু এক হয়ে যায়। এই সবকটাই কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে থাকে। তাহলে devotion to God এটা কিন্তু ভালো উপায় এবং মহর্ষি পতঞ্জলি কিন্তু গডকে যেমন বলেছেন এবং গডকে কিন্তু তিনি কখনোই, এই লাইনটা পড়ে তোমাদের কোশ্চেন আছে, ভেরি ইম্পর্টেন্ট, বাট God of yoga is not the creator, preserver or destroyer of this world. লিখে রাখো, very important একটা লাইন, God of yoga is not the creator, preserver or destroyer of this world. লিখে নাও, এই লাইনগুলো যেগুলো বলছি সেগুলো সবকটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। তাহলে মহর্ষি পতঞ্জলি কিন্তু গডকে মেনেছেন, কিন্তু গডকে কিন্তু কখনোই ক্রিয়েটর, প্রিজার্ভার এবং ডেস্ট্রয়ার হিসাবে কিন্তু গডকে দেখেননি। গড কিন্তু তার কাছে কিন্তু গড হচ্ছে কোনো সৃষ্টিকর্তা নয় এবং গড কিন্তু ধ্বংস করে না, গড কিন্তু ক্রিয়েটর নয়, প্রিজার্ভার নয় জগতে। গড শুধুমাত্র একজন স্পেশাল কাইন্ড অফ পুরুষ। হি ডাজ নট, গড কিন্তু কখনোই আত্মার কষ্টের
আত্মার বন্ধনের কারণ হয় না। হি ডাজ নট রিওয়ার্ড অর পানিশ দ্য সোল। লিখে নাও, গড কিন্তু কখনোই আত্মার কষ্টের, আত্মার বন্ধনের কারণ হয় না। গডের প্রতি তুমি যদি কোনো ভক্তি ডেভোশন দেখাও, তুমি যদি মেডিটেশন কনসেন্ট্রেশন করতে পারো গডকে অবলম্বন করে, তাই জন্য যোগা দর্শনে কি বলা হয়েছিল, যোগ দর্শনে কিন্তু বলা হয়েছিল যে একটা ডিসিপ্লিন লাইফ তোমাকে লিড করতে হবে। আগের দিনের ক্লাসে আমি অষ্টাঙ্গ যোগ যখন পড়িয়েছিলাম সেটা কিন্তু বলেছিলাম একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু তোমাকে লিড করতে হবে। অ্যান্ড স্পিরিচুয়াল লাইফে কিন্তু কথা বলা হয়েছে। পরবর্তীকালে কিন্তু আমরা যে ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনে কিন্তু এই কথাটা বলতে পারি যে যোগের এই ডিসিপ্লিন লাইফে কিন্তু তারা অষ্টাঙ্গ যোগে কিন্তু পুরো বলা হয়েছিল, যেরকম আমি বলেছিলাম সব নিয়ম আর ধারণা, ধ্যান, সমাধি, এই একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করতে হবে। তো এখানে কিন্তু প্রকৃতি এবং সাংখ্য দর্শনের থিওরিটিক্যাল পার্টটা ছিল, থিওরিটিক্যাল পার্টটাকে মেনে নিয়ে প্রকৃতি এবং পুরুষের তত্ত্বকে মেনে নিয়ে কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে, গডকে একটা ওয়ে করে আলটিমেটলি শুধু মানুষদের পৌঁছানোর জন্য তারা বলেছেন যে এই পারফেকশনে পৌঁছানো যাবে একটা মাত্র উপায়ে, গডকে তোমাকে মানতে হবে এবং তোমাকে পারফেকশনে যেতে গেলে অষ্টাঙ্গিক যোগ, এই লাইফটা তোমাকে তোমার লাইফে নিয়ে চলতে হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এটাই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা পারফেক্ট লাইফ লিড করতে পারবে তুমি এই অষ্টাঙ্গিক যোগকে মানার মাধ্যমে। সেই জন্য তোমাকে কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নিতে হবে। এই গেল হচ্ছে যোগ দর্শন। টোটালটাই কিন্তু আমি শ্রেণিক শর্মার বই থেকে পড়েছি, যেটা একদম অবজেক্টিভ বুক। আমি কিন্তু ওটা থেকে ধরে ধরে তোমাদের পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। এরপরে আমরা কিছু আজকে অনেক কোশ্চেনে আলোচনা করবো, অনেকগুলো কোশ্চেন রেখেছি, তোমরা আমাকে বলবে। তোমরা বলো যে গড সম্বন্ধে ক্লিয়ার হয়েছে, যেটুকুনি বললাম, যেইটুকুনি পড়ালাম ওইটুকুনি পড়লেই এনা, এর বাইরে কোনো কোশ্চেন দেবে না। ক্লিয়ার হয়েছে সবার? সবাই লিখতে পেরেছো? একটু বলো আমাকে গড সম্বন্ধে যেটা বললাম। এই কটা লাইন, এই লাইন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়। যোগা is but God of yoga is not the creator, preserver or destroyer of this world. যোগ দর্শনে কিন্তু গডকে কখনো ক্রিয়েটর, প্রিজার্ভার, ডিস্ট্রয়ার বলা হয়নি, যেগুলো বললাম। আর এই যে the proofs advance for his existence, গডের এক্সিস্টেন্স সম্বন্ধে কিছু প্রুফ, ওকে, এগুলো একটু পড়তে। and গডকে কি বলা হয়েছে, স্পেশাল কাইন্ড অফ পুশ, and কি গড হচ্ছে omniscient, omnipotent and omnipresent। এগুলো একটু দেখে নেব। বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট গড থেকে? এরপরে আমি কিছু কোশ্চেনে আসবো, 1 মিনিট। So, first the question, বলো ফার্স্ট কোশ্চেনে মাইক্রোফোন অন করে বলতে পারো। একদম। সেকেন্ড কোশ্চেন, ঈশ্বরকে কি বলা হয়েছে, স্পেশাল কাইন্ড অফ পুরুষ। সেটাই তো ক্লেশ, কর্ম, বিপাক, আশ্রয় দ্বারা অপরা নিষ্ঠ পুরুষ, ঠিক আছে। এরপরে বলো ঈশ্বর প্রণিধান, আগের দিনের ক্লাসে এটা বলেছি, ঈশ্বর প্রণিধান
কিসের সহায়ক? ইংলিশটা দেখো, ইংলিশ থেকে বলো। ঈশ্বর প্রণিধান, devoid essence or surrender to God is। ইংলিশটাও দেখো, বেঙ্গলিটাও দেখো, দুটো দেখে অ্যান্সার দাও। কিসের সহায়ক? ঈশ্বর প্রণিধান, ঈশ্বর প্রণিধান। একদম, সমাধি লাভ। তারপরটা বলো, যোগসূত্রে ঈশ্বরকে তাদের গুরু বলা হয়েছে, বলতে পারবে? যোগসূত্রে ঈশ্বরকে তাদের গুরু বলা হয়েছে, বলতে পারবে? একদম, ব্রহ্ম বা ব্রহ্মা, ঠিক আছে, দুটোই বলা হয়, ব্রহ্মা আর ব্রহ্ম। ওকে। যোগ দর্শনে কত প্রকারের চিত্তভূমি? চিত্তভূমি কত প্রকারের স্বীকৃত হয়েছে? কি 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 হবে? কি কি? এরপরে চিত্তের সমস্ত বৃত্তির নিরোধ। এরপরটা বলো, নিরোধ চিত্তের কোন অবস্থা? হ্যাঁ, দ্বন্দ্বময়। কি নিরোধ চিত্তে কি হয়? কি বৃত্তি, সেখানে কি হয়? কোনো কিছু থাকে না, এটা তো অসম্ভব। কি বলেছিলাম আমি? এক্ষুনি খাতায় এক্ষুনি লিখো, লেখো চিত্ত, লেখো চিত্ত পুরো বিক্ষিপ্ত, একাগ্র, এই চারটা কি সম্প্রজ্ঞাত সমাধি স্তর। লেখো খাতায়, আমি লিখে দিয়েছিলাম। এন্ড নিরুদ্ধ চিত্তে কি হয়? অসম্পৃক্ত সমাধি, যেখানে সবকিছু বৃত্তি শূন্য হয়ে যায়, চিত্তের কোনো বৃত্তি থাকে না, মনে থাকবে? চিত্তের কোনো বৃত্তি থাকে না, কোন স্তরে থাকে না? অসম্প্রজ্ঞাত সমাধি স্তরে, যেখানে নিরুদ্ধ যেটাকে বলা হয়। ওকে, এরপরটা হলো, বলো। আগের দিন করে গেছিলাম এটা। শাটেলকক, শাটেলকক করিয়েছিলাম। ডিস্ট্রাকশন, সবসময় চঞ্চল। কি হবে এটা? চিত্ত, একদম চিত্ত। তারপরে এটা রজ এবং তম প্রধান চিত্তের ভূমি কোনটা? রজ তম, এটা কি হবে? হুম, একদম। এরপরটা হলো, মূঢ় চিত্রের প্রধান গুণ কোনটা? তমগুণ, একদম। একাগ্র চিত্তে কোন গুণ স্থান থাকে? একাগ্র চিত্তে ক্লিষ্ট, ক্লিষ্ট বৃত্তি থেকে কি উৎপন্ন? কি থেকে উৎপন্ন? সরি, ক্লিষ্ট বৃত্তি কি থেকে উৎপন্ন? ক্লিষ্ট বৃত্তি ক্লেশ, ক্লেশ, লিখে নাও, ক্লেশ। এরপরটা হলো, ক্লিষ্ট বৃদ্ধির মূল কারণ কোনটি? কোনটা? অবিদ্যা। অবিদ্যার ব্যাখ্যায় কোনটা সঠিক? অবিদ্যার ব্যাখ্যায়, অবিদ্যা বলতে কি বলেছিলাম আগের দিন? অবিদ্যা
এটা কি হবে না, এটা তাই হবে না। অবিদ্যা, অবিদ্যা কি হবে? অবিদ্যা, অবিদ্যা বস্তুর স্বরূপ, যে বস্তুটা আছে সেই স্বরূপ সম্বন্ধে আমাদের অজ্ঞান। এবং যখন আমরা অনিত্যকে, একটা অনিত্য বস্তুকে রূপে জানি, বা কি করি, দুঃখকে সুখকে, সুখরূপে, অনাত্মাকে আত্মা রূপে, যেটা অনাত্মা সেটাকে আত্মা রূপে ভাবি, সেটা হচ্ছে আমাদের অজ্ঞান, আমাদের হচ্ছে ইগনোরেন্স। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে কি? ইগনোরেন্স, মানে অজ্ঞান বা অবিদ্যা, যেটাকে আমরা অনাত্মা, অনাত্মাকে আমরা আত্মা ভাবছি, দুঃখ ভাবছি, অনিত্য ভাবছি, সেটা হচ্ছে অবিদ্যা। ক্লিয়ার? এটা কিন্তু অনাত্মাকে আত্মা ভাবা, ঠিক আছে? সুখকে দুঃখ, এখানে সুখকে দুঃখ ভাবা রয়েছে, এই বিয়েতে দেখো ওটা হবে না। যখন আমরা কোনো দুঃখকে ভাবছি সেটা কিন্তু হয় অবিদ্যা, ঠিক আছে? এখানে উল্টো দিয়েছে, ঠিক আছে? এই দেখো এখানে সুচিকে অসুচি ভাবা, এটা যদি দিত অসুচিকে বলে ভাবা তাহলে কিন্তু এটা ঠিক হতো, কারণ এটা তো ইগনোরেন্স। বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমাদের আমাদের কোনো বস্তুর স্বরূপ সম্বন্ধে অজ্ঞান। বোঝা গেছে? যদি এটা এখানে দেখো পুরোটাই মানে এটা সব থেকে ঠিক রয়েছে, আত্মাকে অনাত্মা বলতো তাহলে এটা ভুল হতো, কিন্তু এখানে কি হয়েছে, অনাত্মাকে আত্মা বলে ভাবছে। ওকে, এরপরটা বলো, অবিদ্যা কত প্রকার শেষের জন্ম দেয়? অবিদ্যা কত প্রকার শেষের জন্ম দেয়? 5 প্রকার। একদম। অস্মিতা, অস্মিতা কি? অস্মিতা, একদম। এরপরটা বলো, রাগ কিসের ফল? রাগ কিসের ফল? তাড়াতাড়ি অ্যান্সার দাও। রাগ কিসের ফল? হ্যাঁ, একদম। তারপরটা কি হবে? আচ্ছা, এরপরটা বলো, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ হ্যাট্রেড ডেস? ডেসের কিসের ফল? একদম একদম দুঃখানুপাত। দুঃখানুসই প্লেস কোনটি? বা ইংলিশটাও দেখো, which place association is followed by pain? বলো কি হবে? এটা কি হবে? একদম। আচ্ছা, আমরা ইংলিশ, ওকে, বেঙ্গলি তো আমরা পড়ি, ইংলিশটা একটুখানি দেখে নিই। হোয়াট ইজ অগ্নিনিবেশ? A state of consciousness, the efforts to attain knowledge, the apprehension caused by fear of death, a disturbance arising from attachment. দেখি তোমরা ইংলিশটা একটুখানি স্ট্রং হও। বলো তো কি হবে? অভিনিবেশ কি? অভিনিবেশ কি বলেছিলাম? অভিনিবেশ কি বলেছিলাম আমি আগের দিনের ক্লাসে? ফিয়ার অফ ডেথ, আমাদের যে মধ্যে, সেটাই তো এক প্রকার বেশ, অভিনিবেশ, তাই তো? তাহলে এটা অ্যান্সার কি হবে? ওকে, এটা বলো, সরসবাহী বলতে কি বোঝায়? সরসবাহী বলতে বোঝায়, বলতে পারবে? এটা কিন্তু অ্যান্সার হবে পূর্ব জন্মের স্মৃতি বহনকারী। ওকে, পূর্ব জন্মের স্মৃতি বহনকারী। ওকে, সি হবে। হ্যাঁ, কিছু বলছো কেউ? আচ্ছা, এরপরটা বলো, চিত্তবৃত্তি নিরোধের জন্য পতঞ্জলি কতটি
হ্যাঁ বলো। ধারণা, ধ্যান, সমাজ। হ্যাঁ, এরপরটা বলো অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গটি কি? প্রথম অঙ্গ, প্রথম অঙ্গটা কি? যম। একদম। নিচের কোনটা যমের অন্তর্ভুক্ত নয়? যমেরা তো কিছু পারছে না, সেগুলোর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় বলে? নয়, নয় বলে কোনটা? তপ। কি কি হবে? জন কতগুলো হবে বলে একটু? জন কোনগুলো হবে? হ্যাঁ একদম। এটা বলো অহিংসা বোঝায়। অহিংসা বলতে কি বোঝায়? কি? সত্য ভাষণ? সেটা হবে একদম অনাহিংসা মনোভাব। একদম। নিয়মের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? কোনগুলো নিয়ম আছে বলো? নিয়ম কোনগুলো? হ্যাঁ, ঈশ্বর প্রণিধান। শৌচ তপ। হ্যাঁ একদম। শৌচ হবে answer। শৌচ বলতে কি বোঝায়? শৌচ বলতে কি বোঝায় বলো? শৌচ আমাদের সুচিতা, মনের সুচিতা এবং আমাদের বাহ্যিক সুচিতা, সেটা কি? শৌচ। এক্সটার্নাল আর ইন্টারনাল পিউরিটি। বলো what is the purpose of asana according to yoga? Limb exercises, calming disease, steady and comfortable postures, attaining strength. যোগসূত্রে আসনের লক্ষ্য কি? অঙ্গ সন্ধান, রোগ নিরাময়, স্থির এবং সুখকর অবস্থান, শক্তি অর্জন। কি হবে? স্টেডি অ্যান্ড দ্য কমফোর্টেবল পোস্টার। তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো একটু ভাষায় পড়বে, ঠিক আছে? প্রাণায়াম শব্দ অর্থ কি? প্রাণায়াম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রাণায়াম? প্রাণায়াম মানে কি? কোনটা হবে? একদম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অনুলোম প্রতিলোম বিলোম, সেগুলো পড়ে যাবে একদম, সবকিছু পড়তে হবে। প্রত্যাহার কি বোঝায়? প্রত্যাহার বাহ্য বস্তুর প্রতি আকর্ষণ, মনোসংযোগ, ইন্দ্রিয়কে তাদের বস্তুকে ফিরিয়ে আনা, চিন্তার বহিঃপ্রকাশ। এটা বলো হোয়াট ইজ মিন বাই প্রত্যাহার? এখান থেকে বলো। ইন্দ্রিয়কে তাদের বস্তু থেকে ফিরিয়ে আনা। আচ্ছা সবাই অ্যান্সার দাও, দুজন অ্যান্সার দিচ্ছি, সবাই অ্যান্সার। ধারণা বলতে কি বোঝায়? ধারণা বলতে কি বোঝায় বলো? ধারণা বলতে কি বোঝায়? অ্যান্সার করো। স্থির বসা, একাগ্র মন স্থাপন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। কি? একাগ্র চিত্তে মন স্থাপন। একদম। ফোকাসিং দ্য মাইন্ড উইথ কনসেন্ট্রেশন। একদম ফোকাসিং দ্য মাইন্ড। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ একদম। এরপরে ধ্যান। ধ্যান কি? মন্ত্র জপ, চেতনার বিলয়, একটানা ধারা সহকারে চিন্তনের প্রবাহ, নিদ্রা। একদম। এরপর একটা বলে সমাধি। সমাধি যেখানে কি হয়? এটা হয়, এটা কি হবে? ধ্যাতা না, ধ্যাতা, হ্যাঁ ঠিকই হচ্ছে। যেখানে ধ্যাতা এবং ধর্ম একত্রিত, এবং এটা কিন্তু ধ্যানের চরম অবস্থা। এরপর এটা বলো অষ্টাঙ্গ যোগের কোন অঙ্গ আত্মার সঙ্গে যুক্তি স্থাপন করে? আত্মা বলতে পারো? একদম। ধ্যান কিন্তু সবসময় আত্মার সঙ্গে যুক্তি স্থাপন করে। এটা বলো অষ্টাঙ্গ যোগের কোন অঙ্গ ইন্দ্রিয় সংযমে সাহায্য করে? কি হবে? সবাই অ্যান্সার করো।
ইন্দ্রিয় সংযমে সাহায্য করে। এটা কিন্তু হবে প্রত্যাহার, ঠিক আছে? ইন্দ্রিয় সংযমে সাহায্য করে, এটা কিন্তু প্রত্যাহার হবে, ওকে? সি হবে। এরপরটা বলো, অপরিগ্রহ বলতে কি বোঝায়? অপরিগ্রহ কি বলেছিলাম? অপরিগ্রহ মানে অন্যের বস্তুর প্রতি কোনো লোভ না থাকা। তাহলে এটা কি হবে? বলো তাহলে, এটা বলো। তপ, তপ মূলত কি নির্দেশ করে? তপ, তোমরা কিন্তু হ্যাঁ প্লিজ ইংলিশ টার্মটা দেখে অ্যান্সার দাও। হোয়াট ডাজ তপ প্রাইমারিলি ইন্ডিকেট? এটা হচ্ছে কি সংযম এবং আত্মশুদ্ধির জন্য কঠোর সাধনা। বলো হোয়াট ইজ মিন বাই খাদ্যায়? দেখি তোমরা ইংলিশটা, আমি কিছু ইংলিশও দিয়ে বলি। সেলফ স্যাটিসফ্যাকশন, গুরুস অ্যাডভাইস, স্টাডি অফ স্যাক্রেড টেক্সট। খাদ্যায় বলতে কি বলেছিলাম আমি? কি হবে? একদম, কিছু স্যাক্রেড টেক্সট মানে কি ধর্মগ্রন্থ যখন পাঠ করা হয়, যখন কোনো ধর্মগ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, এই ধর্মগ্রন্থগুলো যখন পাঠ করা হয় সেটাকে কি বলা হয়? স্বাধ্যায়। এরপরে বলো ঈশ্বর প্রণিধানের অর্থ কি? অর্থ, অর্থ ঈশ্বর প্রণিধানের হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈশ্বর প্রণিধান? বলো। ঈশ্বরের সমর্পণ। তারপরে বলো ধ্যানে কতটা স্তর রয়েছে? ধ্যানে কটা স্তর রয়েছে? এটা কিন্তু তিনটা হবে। এরপরে বলো সবীজ সমাধি কিসের সঙ্গে? সবীজ সমাধি, সবীজ সমাধি, সবীজ, সবীজ সমাধি, এটা কিন্তু কি হবে? বীজ স্বরূপ বস্তু বা চিন্তার উপস্থিতি। এরপরেরটা বলো নির্বীজ সমাধি কি বোঝায়? সমাধি বলতে কি বোঝায়? আমি তোমাদের কিন্তু বেঙ্গলি নোটস গুলো একদম ভালোভাবে লেখা আছে, পড়ে নেবে। বেঙ্গলি বুকে কিন্তু আছে, বেঙ্গলি বুক হচ্ছে বেঙ্গলি যে নোটসটা দিয়ে নোটসে রয়েছে। বীজ রহিত, হ্যাঁ, যেখানে চিন্তা নেই। এটা বলো যোগসূত্র অনুসারে অহিংসা পালন করলে কি অর্জিত হয়? যোগসূত্র অনুসারে অহিংসা পালন করলে কি অর্জিত হয়? সেই ব্যক্তির কাছে কেউ হিংসা করে না। সত্য প্রতিষ্ঠিত হলে কি হয়? এটা কি হবে? এটা কিন্তু বি হবে, অ্যান্সার বি হবে। অস্তেয় মানে কি? অস্তেয় মানে, অস্তেয় মানে একদম চুরি না করা, চুরি না করা। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মচর্য, হ্যাঁ, কাম বৃত্তির দমন এক সংযম, সি হবে। যম ও নিয়ম কোথায় বেশি কার্যকর হয়? কথা, যম এবং নিয়ম কোথায় বেশি কার্যকর হয়? এটা কি? এইগুলো কি এক্সটার্নাল, ঠিক আছে, মানে বহিরাঙ্গ যেমন এক্সটার্নাল লাইফের প্রতি। অষ্টাঙ্গ যোগের মূল লক্ষ্য কি? মানে কিন্তু খুব পরে এই যে যম এবং নিয়ম, এই যে জিনিসটা কোনটা বহিরাঙ্গ সাধন, কোনটা অন্তরাঙ্গ সাধন, মানে কোশ্চেন আসে খুব, ভেরি ইম্পর্টেন্ট। অষ্টাঙ্গ যোগের মূল লক্ষ্য, অষ্টাঙ্গ যোগের মূল লক্ষ্য, আমরা অষ্টাঙ্গ যোগ কেন করি? মূল লক্ষ্যটা কি?
পতঞ্জলি সমাধিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? পতঞ্জলি সমাধিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? একীভূত চেতনা মানে কি? সমাধি বলতে কি বোঝানো হয়? যেটাকে কোনো স্তরভেদ থাকবে না, একীভূত চেতনা থাকবে সেখানে। ওকে, একীভূত চেতনা হবে অ্যান্সার। প্রত্যাহার সাধনার কোন স্তরের প্রস্তুতি? ভালোভাবে প্রত্যাহার প্র্যাকটিস ইজ এ প্রিপারেশন ফর হুইচ স্টেজ? প্রত্যাহার এই সাধনাটা কোন স্তরের প্রস্তুতি? জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, তারপর কি হয়? কি হয় আমি বলেছিলাম স্টেজগুলো পর পর করবে। কখনো জমের পরে তুমি প্রত্যাহার করছো এরকম হবে না। জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, তারপরে কি রয়েছে? ধারণা। তাহলে প্রত্যাহার সাধনার ধারণা স্তরের প্রস্তুতি। ঠিক আছে, এরপরেরটা বলো স্থিতি সুখম আসন। স্থিতি সুখম আসন এই সূত্রটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? একটু কঠিন কোশ্চেন এটা, কিন্তু দিয়েই দিয়েছে, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে। এরকম কোশ্চেনের দেখবে যে কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা পেয়ে যাবে। আসন মানে আসন। এরপরটা বলো যোগসূত্র। যোগসূত্র অনুসারে চিত্তের স্বরূপ অবস্থা কোথায় দেখা যায়? চিত্তের স্বরূপ অবস্থা according to the Yoga Sutra, the true nature of the mind চিত্ত in seen in কোথায় দেখা যায়? একদম নিরোধ, একদম ঠিক বলেছ, নিরুদ্ধ ভূমির চিত্ত, একদম নিরোধ। চিত্ত কি দিয়ে গঠিত? চিত্ত কি দিয়ে গঠিত? এই যে তুমি আগে কিন্তু মন, বুদ্ধি এবং অহংকার এগুলো দিয়ে চিত্তটা গঠিত হয়। ঠিক আছে, মন, বুদ্ধি এবং অহংকার। অষ্টাঙ্গ যোগে কতটি অঙ্গ? আভ্যন্তরীণ ধ্যানগুলো আভ্যন্তরীণ বলেছে, কতগুলো? আবার ভুল বলছো, আভ্যন্তরীণ। কে বলবে সঠিক অ্যান্সার? আভ্যন্তরীণ বলেছে। ইন্টারনাল কটা হয়? ইন্টারনাল কি কি? ইন্টারনাল এক্সটার্নাল বলো। হ্যাঁ, তিনটে তো হবে, সেগুলো কি কি? কি কি? হ্যাঁ, ধারণা, ধ্যান এবং সমাধি। লিখে রাখবে, ধারণা, ধ্যান এবং সমাধি এগুলো কি ইন্টারনাল? ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারনাল, ভেরি ইম্পর্টেন্ট। ধারণা, ধ্যান এবং সমাধি। সিডি শর্মার বুকটা একদম মানে লাইন টু লাইন পড়ে যাবে, এগুলো সব অ্যান্সার পেয়ে যাবে। আমি দিয়েও দিয়েছি তোমাদের নোটসটা। কোন অঙ্গ চিত্ত একাগ্রতা আনতে সাহায্য করে? কোন অঙ্গ চিত্তে একাগ্রতা আনতে সাহায্য করে? কোন অঙ্গটা? একদম ধ্যান। ধ্যান কিন্তু চিত্তে আমাদের একাগ্রতা আনতে সাহায্য করে। এরপরে এর মাধ্যমে চিত্তের যে অবস্থা লাভ হয় তাকে কি বলা হয়? ধ্যানের পরিস্থিতি বলো, কিভাবে ধ্যানের পরিস্থিতিটা কি? একদম সমান। এরকম স্টেজ গুলো কিন্তু আমাদের পুরো সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারে। এই হচ্ছে তোমাদের যোগ, পুরোপুরি একদম টুকটা পয়েন্ট সবকিছু কভার হয়ে গেল। ঠিক আছে, ভালোভাবে পড়বে, যোগ দর্শনটা কমপ্লিট হয়ে গেল তোমার। ওকে, এরপরে বলো তোমাদের, আমি তো ভেবেছিলাম কালকে তোমাদের ক্লাস দেবো, শনিবারের ক্লাসটা যেহেতু নিতে পারছি না। তোমাদের কালকে কার কার প্রবলেম আছে বল, মানে 8:30 থেকে কি নিলাম ক্লাসটা, কার প্রবলেম আছে একটু বলো। আমি যদি হ্যাঁ, শান্তনা তোমার
প্রবলেম আছে তুমি বলছো, আমি যদি ক্লাসটা সোমবার তোমাদের ঠিক করে তাহলে অসুবিধা রয়েছে? আর আর অন্যদের একটু বলে দাও আমাকে, অসুবিধা আছে কোনো সোমবার নিতে 8:30 থেকে? একটু বলো আমাকে প্লিজ। আর অন্যদের? অন্যদের অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমি প্রতিবারের ক্লাসটা সোমবার 8:30 থেকে দেবো, ঠিক আছে? কালকে যে ওকে অনেকগুলো হচ্ছে না, সেই জন্য আমি কালকে ক্লাসটা ওই সোমবার 8:30 থেকে নেবো। ওকে, কারোর প্রবলেম নেই তো এখানে? ঠিক আছে, তাহলে আমি সোমবার কিন্তু 8:30 থেকে নেবো। ওকে, ক্লাসটা সোমবার হবে তোমাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই তাহলে লেখা করে দাও। আমরা একটা নতুন টপিক করবো সোমবার কিন্তু, খুব নতুন একটা টপিক, তাও যারা জানা নেই এখানে তোমার। ওকে, সবাই লেখা করে দাও।